আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। তোমরা ইতিমধ্যেই বার্ষিক পরীক্ষার অনলাইন ক্লাস শুরু করে ফেলেছো। এছাড়াও বার্ষিক পরীক্ষার সিলেবাসের আওতায় যে সকল অধ্যায়গুলো রয়েছে তার অনেকগুলো অধ্যায়ই তোমরা পড়ে ফেলেছো। সেই পড়াগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। ঠিক তেমনি গত ক্লাসেও কি পড়েছিলে সেটাও নিশ্চয়ই মনে আছে। বলো তো কোন অধ্যায়টি পড়েছিলে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে পড়েছিলে আদর্শ ছেলে অধ্যায়টি। আশা করছি অধ্যায়ের সকল বিষয়ই সুন্দরভাবে আয়ত্ত করেছো। তারপরও আমি পরীক্ষা করার জন্য এবার কিছু প্রশ্ন করব। তৈরি আছো তো? প্রথম প্রশ্ন, বলো তো আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছেন? হ্যাঁ, ঠিক বলেছ। আদর্শ ছেলে কবিতাটি লিখেছেন কুসুম কুমারী দাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলো তো আমাদের দেশের ছেলেরা কিসে বড় হবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। আমাদের দেশের ছেলেরা কথায় বড় না হয়ে কাজে বড় হবে। আর এই কাজ করতে গেলে মনের বল থাকাটা খুবই জরুরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলো তো আমাদের দেশের ছেলেরা কি পণ করবে? হ্যাঁ, ঠিক বলেছ। আমাদের দেশের ছেলেরা মানুষ হতেই হবে এই পণ করবে। যে সকল মানুষ একে অন্যের পাশে দাঁড়াবে এবং সর্বোপরি দেশের কল্যাণের জন্য নিবেদিত প্রাণ হবে। বলো তো কেমন ছেলেদের কেউ চায় না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। যারা বিপদ দেখলে ঘাবড়ে যায়, চোখের জলে তা প্রকাশ করে, এমন ছেলেদের কেউ চায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উত্তরগুলো শুনে আমি বুঝে গেছি যে পূর্ব পাঠের সকল বিষয় তোমরা সুন্দরভাবে আয়ত্ত করেছো। পূর্ব পাঠের কোনো বিষয়েই তোমাদের আর কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের বাংলা ব্যাকরণ পাঠ থেকে কয়েকটি বিষয় আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আজকে ক্লাসটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকেই তোমাদের সহজ বাংলা ব্যাকরণ ও রচনা বইটি খুলবে এবং শ্রেণীর কাজ কপি কলম নিয়ে আজকে ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৈরি আছো তো? প্রথমেই শ্রেণীর কাজ নম্বর শ্রেণীর কাজ কপিতে স্পষ্ট অক্ষরে লিখবে। আজকের শ্রেণীর কাজ নম্বর ৪৯। আজকের পাঠের বিষয় পদ, বিপরীত শব্দ ও চিঠি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হচ্ছে আজকের পাঠের শিখন ফল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীবৃন্দ পদের সংজ্ঞা, পদ কত প্রকার ও কি কি, প্রত্যেকটি পদের সংজ্ঞা ও উদাহরণ এবং পদ কিভাবে নির্ণয় করতে হয় সেই নিয়ম কানুনগুলো সম্পর্কে বলতে পারবে। বিপরীত শব্দ সম্পর্কে বলতে পারবে। চিঠির প্রয়োজনীয়তা সম্পর্কে জানবে। চিঠির প্রকারভেদ সম্পর্কে লিখতে পারবে। ব্যক্তিগত চিঠির সংজ্ঞা ও উদাহরণ দিতে পারবে।
আশা করছি তোমরা আজকের শিক্ষণফল সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছো। আজকে আমি প্রথমেই তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পদ। তাহলে চলো জেনে নেই পদ কাকে বলে। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে, অর্থাৎ বাক্যে ব্যবহৃত অর্থবোধক প্রতিটি শব্দকে পদ বলে। যেমন ছেলেটি গিটার বাজায়, তিনি একজন শিক্ষক। এখানে প্রথম বাক্যে ছেলেটি একটি পদ, গিটার একটি পদ, বাজায় একটি পদ, এবং দ্বিতীয় বাক্যে তিনি একটি পদ, একজন একটি পদ, শিক্ষক একটি পদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বাংলা ভাষায় পদ সাধারণত 5 প্রকার, যথা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। বিশেষ্য পদ কোনো কিছুর নাম বোঝাতে ব্যবহৃত হয়। বিশেষণ পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা ও সংখ্যা বোঝাতে ব্যবহৃত হয়। সর্বনাম পদ যে কোনো নামের পরিবর্তে ব্যবহৃত হয়। অব্যয় যে পদের কোনো পরিবর্তন হয় না। ক্রিয়াপদ কোনো কাজ করা বোঝাতে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে এবার জেনে নিই সকল পদের সংজ্ঞা ও উদাহরণ। বিশেষ্য পদ কাকে বলে? যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, জাতি, স্থান, স্কুল ইত্যাদির নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যেমন আসিফ, মাইলস্টোন স্কুল, ছাতা ইত্যাদি। বিশেষণ পদ কাকে বলে? যে পদ দ্বারা অন্য পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ও সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। যেমন ভালো, লাল, পাকা, 5টি ইত্যাদি। সর্বনাম পদ কাকে বলে? বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন সে, তিনি, তারা ইত্যাদি। অব্যয় পদ কাকে বলে? যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে। যেমন ও, এবং, নতুবা, অথবা ইত্যাদি। ক্রিয়াপদ কাকে বলে? যে পদ দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন খাওয়া, যাওয়া, খেলা, পড়াশোনা করা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা একটি অনুচ্ছেদ পড়ি আর এই অনুচ্ছেদের ভিতর দাগ দেওয়া শব্দগুলোর পদ নির্ণয় করতে চেষ্টা করি। সীমা ও রিমা 2 বোন। তারা প্রতিদিন স্কুলে যায়। বিকালবেলা একসাথে মাঠে খেলা করে। তাদের একটি পোষা কুকুর আছে। কুকুরটির নাম টম। সে খুবই বিশ্বস্ত। সীমা ও রিমা প্রতিদিন বিকালে তাদের বাগানের গাছে পানি দেয় ও যত্ন নেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে শব্দগুলোর নিচে দাগ দেওয়া রয়েছে এই শব্দগুলোর পদ নির্ণয় আমরা খুব সহজেই করতে পারি, কারণ আমরা জানি কোন পদ কোন বিষয় ব্যবহৃত হয়। যেমন আমরা জেনেছি বিশেষ্য পদ কোনো নামের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি সীমা ও রিমা বিশেষ্য পদ। তারা, আমরা জানি বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম। তাহলে তারা কথাটি বা তারা শব্দটি হলো সর্বনাম পদ। স্কুলে এই শব্দটি কিন্তু বিশেষ্য পদ। এছাড়াও কোনো কাজকে আমরা বলি কোন পদ? হ্যাঁ, ক্রিয়াপদ। খেলা করে, পানি দেয়, এই দুটি কিন্তু ক্রিয়া বা কাজ। সেজন্য আমরা বলতে পারি এই দুটি হচ্ছে ক্রিয়াপদ।
এছাড়াও কোনো বিশেষ্য পদের সংখ্যা, দোষ, গুণ ইত্যাদি বোঝাতে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলো কিন্তু বিশেষণ পদ। তাই আমরা বলতে পারি একটি ও বিশ্বস্ত এই দুটি শব্দই কিন্তু বিশেষণ পদ। এছাড়া যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয় পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ও শব্দটির কিন্তু কোথাও কোনো পরিবর্তন নেই, তাই আমরা বলতে পারি এই ও শব্দটি হচ্ছে অব্যয় পদ। আশা করছি পদ নির্ণয় সম্পর্কে তোমরা ধারণা পেয়ে গিয়েছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের এ পর্যায়ে চলো আমরা জেনে নিই বাক্যের ভেতরে শব্দগুলো নিচে দাগ দেওয়া থাকলে আমরা কিভাবে পদগুলি নির্ণয় করব এবং কিভাবে উত্তরটি লিখব। প্রথমে রয়েছে রহিম বাজার থেকে সবজি কিনেছেন। সবজি নিচে দাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলতে পারবে এই সবজি কোন পদ? হ্যাঁ, ঠিক বলেছ, সবজি হলো বিশেষ্য পদ। মাঝি নদীতে নৌকা চালান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলতে পারবে নৌকা চালানো এটি কোন পদ? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক বলেছ, কোনো কাজ করাকে বলা হয় ক্রিয়াপদ, আর নৌকা চালানো তো একটি কাজ, তাই না? তাহলে বলতে পারি চালানো ক্রিয়াপদ। রাজা খুবই ক্ষুধার্ত ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু রাজার সম্পর্কে কিছু বলা হচ্ছে। রাজা ক্ষুধার্ত ছিল। এখন বলো তো ক্ষুধার্ত কি পদ? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক বলেছ, ক্ষুধার্ত বিশেষণ পদ। তারা আমাদের বন্ধু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে কোনো নামের পরিবর্তে বা ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় তাকে বলা হয় কোন পদ? হ্যাঁ, ঠিক বলেছ, সর্বনাম পদ। তাই এখানে তারা কথাটি বা তারা শব্দটি কোন পদ? সর্বনাম পদ। রহিম ও করিম দুই ভাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয় পদ। আর ও কথাটির কিন্তু কোনো পরিবর্তন নেই। ও কথাটি যেখানে বসে সেখানে সে তেমনই থাকে, তাই আমরা বলতে পারি ও হলো অব্যয় পদ। আশা করছি তোমরা পদ সম্পর্কে এবং পদ নির্ণয় সম্পর্কে খুব ভালোভাবেই শিখে গিয়েছো। ক্লাসের এ পর্যায়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো একটি বিষয়, সেটি হচ্ছে বিপরীত শব্দ নিয়ে আলোচনা করব। তাহলে চলো জেনে নেই বিপরীত শব্দের অর্থ কি আর বিপরীত শব্দ কাকে বলে। বিপরীত অর্থ উল্টো। যে সকল শব্দ অন্য শব্দের বিপরীতে বসে বিপরীত অর্থ প্রকাশ করে সে সকল শব্দকে বিপরীত শব্দ বলে। যেমন দিন, রাত, ভালো, মন্দ, ঠান্ডা, গরম ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের ব্যাকরণ বইয়ের বিপরীত শব্দ অধ্যায়টি খুলবে এবং পৃষ্ঠা নম্বর 25 এটি অনুসরণ করে তোমরা অধ্যায়টি খুব সহজেই খুঁজে পেতে পারবে। চলো তাহলে এই পৃষ্ঠায় উল্লেখিত কিছু বিপরীত শব্দ আমরা জেনে নিই। সকাল, বিকাল, উত্তর, দক্ষিণ, ভালো, মন্দ, আনন্দ, বেদনা, সোজা, বাঁকা, ঠান্ডা, গরম, গ্রাম, শহর, প্রশ্ন, উত্তর।
দেশ বিদেশ, শুরু শেষ, বড় ছোট, মোটা চিকন, জয় পরাজয়, সঠিক ভুল, দিবা রাত্রি, ঠিক বেঠিক, সফল বিফল, স্বাধীন পরাধীন, যোগ বিয়োগ, সু কু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি বিপরীত শব্দগুলো সম্পর্কে তোমরা খুব ভালোভাবেই ধারণা পেয়েছো এবং বুঝতে পেরেছো যে বিপরীত শব্দ কি এবং এটি কিভাবে লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের এ পর্যায়ে আমরা আমাদের আজকের আলোচনার অন্যতম বিষয় চিঠি বা পত্র নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রথমেই জেনে নেওয়া যাক চিঠি বা পত্র কাকে বলে। দূরের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু জানবার বা তাদের জানাবার জন্য আমরা যখন কিছু লিখি তখন তাকে পত্র বা চিঠি বলে। চলো এবার জেনে নেওয়া যাক চিঠির কয়টি অংশ থাকে ও কি কি। চিঠির বা যে কোনো পত্রের 6টি অংশ থাকে, যথা পত্র বা চিঠি লেখার ঠিকানা ও তারিখ, সম্বোধন, মূল বক্তব্য, বিদায় সম্ভাষণ, লেখকের নাম, স্বাক্ষর, প্রেরক ও প্রাপকের ঠিকানা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের সিলেবাসের চিঠি নং 1 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো প্রতিটি চিঠিরই একটি নির্দিষ্ট বিষয় থাকে, আর সেই বিষয়ের উপরেই তোমাদের চিঠিটি লিখতে হয় এবং ওই বিষয়টি অবশ্যই চিঠির প্রশ্নপত্রে উল্লেখ থাকে। যেমন করে আমাদের এই চিঠিটির বিষয়বস্তু এই প্রশ্নপত্রের মধ্যে উল্লেখ করা রয়েছে। চলো তাহলে আমরা চিঠির প্রশ্নটি পড়ে নিই। নিরাপদে চলাচলের জন্য ট্রাফিক নিয়মগুলো জানিয়ে তোমার বন্ধুর কাছে চিঠি লেখো। এটি পড়ার পর আমরা নিশ্চয় বুঝতে পেরেছি যে কোন বিষয়ের উপরে তোমার বন্ধুর কাছে চিঠি লিখতে বলা হচ্ছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সড়কে নিরাপদে চলাচলের জন্য যে ট্রাফিক নিয়মগুলো মেনে চলি সেই ট্রাফিক নিয়মগুলো জানিয়ে তোমার বন্ধুকে চিঠি লিখতে বলা হয়েছে। তাহলে চলো কিভাবে চিঠিটি লিখব এখন সেটি দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিঠি লেখার ক্ষেত্রে তোমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো নিয়ে কিন্তু আমি আগেই আলোচনা করেছি। আমি আশা করছি প্রতিটি অংশই তোমাদের মনে রয়েছে, আর যদি এই অংশগুলো তুমি মনে রাখতে পারো তাহলে যে কোনো চিঠি লেখা তোমার জন্য সহজ হয়ে যাবে। তোমরা জানো প্রথমেই চিঠির তারিখ লিখতে হয়। যে তারিখে তুমি চিঠিটি লিখছো তোমাকে ঠিক সেই তারিখটি উল্লেখ করতে হবে। সেই কারণে আমি এখানে চিঠিটির তারিখ উল্লেখ করিনি। এরপর ঠিকানা, উত্তরা, ঢাকা 1230। প্রিয় শিক্ষার্থী, যেহেতু তুমি তোমার প্রিয় বন্ধুকে লিখছো সেহেতু তোমার প্রিয় বন্ধুকে সম্বোধন করে অবশ্যই কিছু লিখতে হবে। সেই কারণে এখানে আমি লিখেছি প্রিয় আরিফ, প্রথমেই আমার ভালোবাসা নিয়ে। গতকাল আমি বাবার সাথে চিড়িয়াখানায় গিয়েছিলাম। যাওয়ার সময় রাস্তায় নিরাপদে চলাচলের কিছু বিষয় লক্ষ্য করলাম। আমি দেখলাম ট্রাফিক বাতি, জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ এর নিয়মকানুন মেনে চললে সবাই নিরাপদে চলাচল করতে পারবে। তাই এ বিষয়ে সবারই ভালোভাবে জানা ও সচেতন হওয়া উচিত। আজ আর নয়, বড়দের সালাম দিয়ে শেষ করছি। ইতি তোমার বন্ধু নিলয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে চিঠিটি লিখতে হয় এবং কোন অংশের পর কোন অংশ লিখতে হয়। আশা করছি তোমরা নিজেরা এখন যে কোনো চিঠি খুব সুন্দরভাবে লিখতে পারবে। চিঠির অন্যতম অংশ সেটা হচ্ছে ডাক টিকিট। ঠিকানা ছাড়া কোনো জিনিস কি কোনো জায়গায় পৌঁছতে পারে? অবশ্যই না। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিঠির ডাক টিকিট বা চিঠির খামটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের মূল বক্তব্য বা মনের কথা যা আমাদের আত্মীয় বা বন্ধুকে জানাতে চাই তা আমরা ঠিকই কাগজে লিপিবদ্ধ করতে পারি। ঠিকানা ছাড়া কিন্তু এই চিঠিটি বা আমাদের মনের যে কথা সেটি কিন্তু
ঠিকানা ছাড়া পৌঁছানো সম্ভব নয়। তাই অবশ্যই চিঠির খামে প্রেরক ও প্রাপকের ঠিকানা সঠিকভাবে লিখতে হবে। যিনি চিঠিটি লিখছেন তিনিই প্রেরক এবং প্রেরকের জায়গায় অবশ্যই তার ঠিকানা লিখতে হবে। প্রাপক প্রাপক হচ্ছে তুমি যাকে চিঠিটি লিখছো তার ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। খেয়াল রাখতে হবে প্রেরকের ঠিকানাটি অবশ্যই চিঠির খামের বাঁ দিকে লিখতে হবে আর প্রাপকের ঠিকানাটি হাতের ডান দিকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটাও জানো তোমাদের পরীক্ষার খাতায় খামটি আঁকার একটি নির্দিষ্ট মাপ রয়েছে, 5 ইঞ্চি এবং 3 ইঞ্চি। আশা করছি তোমরা এই মাপটি শিখে নেবে এবং সঠিকভাবে পরীক্ষার খাতায় খামটি আঁকতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের এই পর্যায়ে আমরা জেনে নিব আজকের পাঠে আমরা কি কি শিখলাম। আজকের পাঠে আমরা পদ, পদের সংজ্ঞা, পদের প্রকারভেদ, পদ নির্ণয়, চিঠি, চিঠির প্রকারভেদ ও চিঠি লেখার নিয়মকানুন এবং বিপরীত শব্দ সম্পর্কে জেনেছি ও শিখেছি। আশা করছি এই বিষয়গুলোতে তোমাদের আর কোনো সমস্যা নেই। চলো এবার দেখে নিই আজকের বাড়ির কাজ। আজকের বাড়ির কাজ নম্বর 22। প্রথমেই শিখবে পদ নির্ণয় ও চিঠি। আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি তার মধ্যে কিন্তু পদ ও চিঠিটি রয়েছে, আর এই পদ নির্ণয় ও চিঠিটি তোমরা সুন্দরভাবে শিখবে এবং বিপরীত শব্দ প্রথম 5টি তোমাদের বাড়ির কাজ কপিতে লিখবে এবং তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে পৌঁছে দেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে আজকে আমার ক্লাসটি দেখেছো, সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন লেগেছে আজকের ক্লাসটি? যে বিষয়গুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি নিশ্চয়ই তোমরা সেই বিষয়গুলো বুঝতে পেরেছো। আশা করছি তোমাদের এই বিষয়গুলোতে কোনো সমস্যা নেই, আর যদি থাকে তাহলে অবশ্যই শ্রেণী শিক্ষকের সঙ্গে যোগাযোগ করবে, তিনি তোমাদের সাহায্য করবেন। এবার আমি আজকের পাঠ থেকেই তোমাদের কিছু প্রশ্ন করব। যদি উত্তর দিতে পারো তাহলে আমি বুঝে যাব যে আজকের পাঠটি তোমরা খুব সুন্দরভাবে আয়ত্ত করেছো। তৈরি আছে তো? খুব ভালো। প্রথম প্রশ্ন, বলো তো পদ কাকে বলে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলা হয়। এবার বলো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদ কত প্রকার ও কি কি? খুব ভালো, তোমাদের উত্তর সঠিক হয়েছে। পদ সাধারণত 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার বলো তো সকাল শব্দের বিপরীত শব্দ কি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। সকাল শব্দের বিপরীত অর্থ হচ্ছে বিকাল। বলো তো সোজা শব্দটির বিপরীত শব্দ কি? খুব ভালো, তোমাদের উত্তর সঠিক হয়েছে। সোজা শব্দটির বিপরীত শব্দ হলো বাঁকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার বলো তো চিঠি কাকে বলে? খুব ভালো, তোমাদের উত্তর সঠিক হয়েছে। দূরের কোনো আত্মীয় স্বজনের কাছে কিছু জানবার বা জানাবার জন্য আমরা যা লিখি তাকেই বলা হয় চিঠি বা পত্র। এবার বলো তো চিঠির কয়টি অংশ থাকে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। চিঠির মোট 6টি অংশ রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার বলো তো প্রেরক কাকে বলে? হ্যাঁ ঠিক বলেছ,
যিনি চিঠি প্রেরণ করেন তাকে বলা হয় প্রেরক। আর প্রাপক কাকে বলে? খুব ভালো, ঠিক বলেছ। যাকে উদ্দেশ্য করে চিঠিটি লেখা হয় তাকেই বলা হয় প্রাপক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উত্তরগুলো শুনে আমি বুঝে গেছি যে আজকের পাঠের বিষয় তোমরা খুব সুন্দরভাবে আয়ত্ত করে ফেলেছো। যদি কোনো সমস্যা থাকে ক্লাসটি তোমরা খুব ভালো করে দেখবে। আশা করছি তোমাদের এই বিষয়গুলোতে আর কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। সেই শুভকামনায় আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।